বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি দ্য লিজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 35। প্রথমে দেখাতে থাকে যে অনেক দনমনো করার পর রাজা ঝ্যাং হিয়ালে দরবারে সকল আধিকারিক সামনে জিজ্ঞেস করেই বসে আধিকারিকদের পত্নীদের সাথে তাদের ঝামেলা হলে তারা তারপর কি করে মানিয়ে তাদের পত্নীদের ফিরিয়ে আনে। ওখানে কোনো উত্তর দিতে পারে না, শুধুমাত্র প্রধানমন্ত্রী লিউসি একটু মুচকি হাসে। এদিকে দেখাতে থাকে যে সুফাং এসে রানী জিনফেংকে জিজ্ঞেস করছে সে এত সারা রাত কি এভাবে বাঁধা ছিল চেয়ারে। একটু রেগে সুফাংকে জিজ্ঞেস করে যে হ্যাঁ এত দেরি হয়ে গেল, অথচ এত দেরি করে সে ঘুম ভেঙে গেছে সুফাংয়ের, তাই তো? তার মাকে জিজ্ঞেস করতে থাকে যে সারা রাত হয়ে গেছে, এখন তার মা তার বাঁধন মুক্ত করে দিতে পারবে, তাদের মহলে ফিরতে হবে। তো কথাটা শুনে সুফাং বলে এত তাড়াতাড়ি ফিরে যাওয়া কি ঠিক হবে? ফেংয়ের মা ইউংফু বলে যে বিষয়টা এখানে সুফাংও বোঝে যে এত তাড়াতাড়ি মহলে ফিরে যাওয়াটা ঠিক হবে না। এদিকে দেখায় প্রধানমন্ত্রী লিউসির অ্যাটেন্ডার মিস্টার ইউ এসে জানাচ্ছে প্রধানমন্ত্রী লিউসি তাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য তাকে পাঠিয়েছে, এটাও তাদের জানিয়ে দিতে বলেছে যে ইউ চ্যাং ঠিক আছে। এখন কথাটা শুনে জিনফেং, ইউংফু আর সুফাং তিনজনই খুশি হয়ে যায়। ওখানে বলে জিনফেংকে যে আগে তার মা ফেরত যাবে আর পরে চ্যাং নিতে এলে তারপর জিনফেং ফেরত যাবে। এদিকে জিনফেং এর হাত পায়ের বাঁধন করে দিল। ফেং ইউংফুর কাছে গিয়ে বলে সে তার পথ কেন আটকাচ্ছে, সে কি ফেরত যাবেন? তার মা এরকম কথা কেনই বা বলছে, সব তো ঠিক হয়ে গেছে। তো ইউংফু বলতে থাকে যে সে রাজা এবং রানী, তার সাথে তাদের সম্পর্ক পতি-পত্নীর। রানীকে এখানে তার জ্ঞানে ঠান্ডার সামান্য বাড়িয়ে এটা বুঝতে হবে আত্মসম্মান জিনিসটা সবার আগে থাকে। যে তাকে মহল থেকে বার করে দিয়েছে সে বেরিয়ে এসেছে আর সে তাকে ডাকছে না, অথচ সে এভাবে চলে যাবে। ফেং জিজ্ঞেস করে তাহলে এবার সে কি করবে? উত্তর ইউংফু জানে অপেক্ষা, এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। দিকে দেখায় রাজা ঝ্যাং তার 3 সহযোগীর থেকে ঘরে ফিরিয়ে আনার জন্য প্ল্যান জানছে। রাজকুমার চং বলতে শুরু করে সে পুরো রাজমহলে সমস্ত দাসদাসীদেরও বড় একটা প্রশ্নাবলী সর্বেক্ষণ সার্ভে করেছে। তার থেকে সে পেয়েছে যে 99% দাসদাসীদের ফুল, উপহার এবং উষ্ণতা পছন্দ পুরুষদের থেকে। রাজকুমার চং এখানে বলতে থাকে যে 53% মহিলাদের ফুল পছন্দ, 30% মহিলাদের এখানে উপহার পছন্দ, মাত্র 16% মহিলাদের পুরুষদের থেকে উষ্ণ আচরণ পছন্দ। তবেই সাধারণত মানিয়ে নেওয়া যায়। এখানে কমান্ডার সুকে জিজ্ঞেস করলে কমান্ডার সু বলে তার সমস্ত সৈন্য এবং অঙ্গরক্ষকদের থেকে এই বিষয়ে জানতে চাই। তারা জানিয়েছে যে রেগে থাকা পত্নীদের মানিয়ে ফিরিয়ে আনার জন্য তাদের সব থেকে ভালো পারফরমেন্স প্রদর্শন করার চেষ্টা করে। জিনিস মোটামুটি পারফেক্ট ফেস, পারফেক্ট মাসল আর পারফেক্ট মার্শাল আর্ট হতে হবে। রাজকুমার চং এখানে বলতে থাকে তারা তিনজনে খুবই ভালো প্রিপারেশন নিয়েছে। বলতে থাকে সে মুখের উপর বলতে চায়নি কথাটা, কিন্তু এটা সত্যিগুলো না প্রয়োগ করে বুঝতে পারছে এগুলো একটাও কাজের না। এরপর শেফ চাইকে জিজ্ঞেস করলে শেফ চাই বলে রাজা ঝ্যাং তাকে যে গুপ্ত মিশন দিয়েছে গ্রামের বিবাহের পর রীতিনীতি পালনের বিষয়টা সে ভালো করে জেনে নিয়ে। গ্রামে এখানে রীতি আছে যে নতুন যারা কাপল হবে বিবাহের পর তারা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেবে। পর 3 দিন গিয়ে গ্রামের পর্বতের মাথার ওপর দিয়ে তৈরি কুটিরে তারা বসবাস করবে। সাথে কাপল সূর্যোদয় সূর্যাস্ত দেখে রাতে তারা বুয়ু ঘাস দিয়ে মদ পান করবে, আল খেজুর খাবে এবং বাদাম খাবে। এর সাথে অন্যতম অনন্য প্রেমের কেকও গ্রহণ করবে। ঝ্যাং বলে শেফ চাইকে এইসব বিষয়ে সে আগে থেকেই জানতে চাই বলে সে তাহলে তাকে আবার সার্ভে করার জন্য কেন পাঠিয়েছিল। ঝ্যাং বলতে থাকে এটাকে বলে বেসিক পয়েন্ট চেক কর, কিছু মিস হয়ে যায় সেটা ভালো করে সে একবার ঢালিয়ে দেখে নিল। এদিকে দেখায় রাজা 3 সহযোগী পথ দিয়ে যেতে যেতে কথা বলতে থাকে। সু বলতে থাকে যে রাজা ঝ্যাংয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখা গেছে, আজকাল খুবই রহস্যময় ভাবে কথা বলে। চাই বলে যে সে এখন তাদের থেকে লুকিয়ে কাজ করে। কুমার চং বলতে থাকে খুব ব্যঙ্গাত্মপূর্ণ ভাবে হাসে। সহযোগীরা তার সাথে যাই বলে বা করে যার জন্য। সু বলতে থাকে তার তো কারোর কথা মনে পড়ছে যে তার মতো রাজা ঝ্যাং আচরণ করছে, কিন্তু কে সেটা মনে করতে পারছে না। এদিকে দেখাতে থাকে যে প্রধানমন্ত্রী লিউসির বাড়িতে ইউংফু ভেড়ার মাংসের স্টু বানাচ্ছে। উনি সেখানে লিউসি উপস্থিত হয়ে জিজ্ঞেস করতে থাকে যে সে কি করছে। তাকে ভেড়ার মাংসের স্টু এর কথা বলে আর বলে যে তার মধ্যে বুয়ু ঘাস দিচ্ছে। এটা জিয়ানপা গ্রামের খুবই বিশেষ স্বাদে অন্যতম মাত্রা চলে আসে। প্রধানমন্ত্রী লিউসি সেই স্টু এর একটু স্বাদ নিতে গেলে ইউংফু তাকে থামিয়ে দেয়। লিউসি বলতে থাকে সে তার জন্য যখন বানাচ্ছে একটু চেখে দেখতে কি আপত্তি তার। ইউংফু বলে এটা প্রধানমন্ত্রী লিউসির জন্য না, এখানে লিউসির মাথা খারাপ হয়ে গেলে তাকে জিজ্ঞেস করে যে ইউংফু কার জন্য বানাচ্ছে, পুরুষ না মহিলা, কোথায় সে থাকে। ইউংফু বলতে থাকে লিউসি একদম ঠিক ধরেছে, এটা একজন পুরুষ মানুষের জন্য। ভেড়ার মাংসের স্টুতে পুরুষদের শরীরে অধিক তাপমাত্রা আসে, এটা পুরুষদের শরীরের জন্য খুবই ভালো, মহিলাদের জন্য যথাযথ হয় না। ইউংফু থেকে কথাটা শুনে কিন্তু কোন পুরুষের জন্য সেটা তৈরি করছে তখনও বুঝতে পারে না লিউসি। দিকে দেখাতে থাকে যে জিয়ানপা গ্রামে গ্রাম প্রধান সকল মানুষকে ডেকে বৈঠক বসিয়েছে। প্রধান সকলকে বলতে থাকছে যে আজকে তাদের গ্রামে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আসে, এই বিষয়ে জানে নিশ্চয়ই। উত্তরে গ্রামবাসীরা বলে হ্যাঁ তাদের মনে আছে। প্রধান বলতে থাকে সেই ব্যক্তির জন্যই আজকে জিয়ানপা গ্রাম এই পরিস্থিতিতে আছে, তাদের ভালো শুশ্রূষা সেবা করতে হবে। এই ব্যক্তি তাদের নিশ্চয়ই এটাও মনে আছে। গ্রামবাসীরা বলে হ্যাঁ তাদের কি করতে হবে তাদের ভালো মতো মনে আছে। দূর থেকে দাঁড়িয়ে এখানে জিনফেং সব সমস্ত কথাগুলো শুনতে থাকে। প্রধান বলতে থাকে গ্রামবাসীদের যে সেই ব্যক্তি গ্রামে বড় কিছু করার জন্য আসছে আজকে। ফেং দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে রাজা ঝ্যাং আসছে। সে মনে মনে বলতে থাকে যে রাজা ঝ্যাং যদি এখানে এসে বড় ধরনের কিছু মহান কাজ না করে তাহলে সে তার সাথে এত তাড়াতাড়ি সহজে ফিরে যাবেন। তার থেকে বড় কথা জিনফেং এখানে দেখতে চায় যে রাজা ঝ্যাং কি করবে। এদিকে আবার দেখা বৈঠক শেষ হয়ে গেলে জিনফেং এসে গ্রাম প্রধানকে জিজ্ঞেস করতে থাকে বাবার জন্য তো করার মতো কিছু না কিছু কাজ আছে, জন্য কি কাজ আছে সেটা বলে দিলে ভালো। তো
উত্তরে গ্রাম প্রধান বলে যে সে যেন পর্বতে গিয়ে কিছু ডালপালা নিয়ে আসে। জিনফিং বলতে থাকে সে এখন রানী হয়েছে, যার পত্নী এখনো কি কাঠকুটো পুরোনো ডালপাটা কাটা সাজবে জন্য করা, এটা কি ঠিক হবে? প্রধান বলতে থাকে যে রানী হয়েও সে কিন্তু জিয়ানপা গ্রামের সদস্য, প্রথম রকম অলস্য দেখালে ভালো দেখায় না একজন মেয়েকে। এদিকে দেখাতে থাকে রানী জিনফিং পর্বতে চলে এসেছে জিয়ানপা গ্রাম। এখানে দাঁড়িয়ে দূর থেকে সেই পর্ণকুটির বিবাহিত দম্পতিদের জন্য নির্মিত দেখে খুশি হতে থাকে এবং তাকে আর রাজা ঝ্যাংকে ইমাজিন করতে থাকে। পরে দেখায় হঠাৎ করে যে জিনফিং এর মাথার মধ্যে কেউ একটা চাপা দিয়ে দেয় এবং তার মুখ বাঁধতে থাকে। এখানে প্রথমে রাজা ঝ্যাংয়ের কথা ভাবে, তাকে থামতে বলতে থাকে, তারপর বুঝতে পারে যে অন্য কেউ সে ছেড়ে দেওয়ার কথা বলতে থাকে, ধমক দিতে থাকে। একজন ব্যক্তি তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে। এখানে দেখা যায় যে দুজন ব্যক্তি এসছে জিনফিংকে কিডন্যাপ করতে। একজন জিজ্ঞেস করছে সে তাকে অজ্ঞান কেন করে দিল। উত্তরে জানতেন মাস্টার জানিয়েছিল যে গোপন ভাবে কাজটা করতে। এই মহিলা এত চিৎকার চেঁচামেচি করছে, কি করে তারা গোপনে কাজ করার জন্য এই ব্যবস্থা। এরপর এদিকে দেখাতে থাকে তারা দুজন তাকে কিডন্যাপ করে নিয়ে ঘাড়ে করে চলে যাচ্ছে। এদিকে আবার দেখাতে থাকে জিয়ানপা গ্রামের সামনে একেবারে সমস্ত গ্রাম প্রধান এবং বাকি লোকেরা আছে তাদের গ্রামে আসা সেই বিশেষ অতিথি ব্যক্তির জন্য অপেক্ষা করছে। উনি দেখাতে থাকে যে পথ দিয়ে রাজা ঝ্যাং এবং তার অ্যাটেন্ডার সুয়ান একা আসছে, কোনো সৈন্য সামন্ত না নিয়ে। সমস্ত গ্রামবাসীদের দেখে সুয়ানকে জিজ্ঞেস করতে থাকে এরা কে। বলতে থাকে হয়তো গ্রামবাসী হতে পারে। রাজা ঝ্যাং বলতে থাকে যে জিনফিং তার বিষয়ে কত ভাবে হয়তো কোনোভাবে জেনে গেছে যে রাজা ঝ্যাং আসছে এবং তার উপস্থিতি তার স্বাগতের জন্য সমস্ত মানুষকে গ্রামের সামনে দাঁড় করিয়ে রেখেছে। সুয়ান বলতে থাকে এটা হতেই পারে, কারণ রাজা ঝ্যাং এর শক্তিশালী উপস্থিতি দূর থেকে দেখা যায়, তার জন্যই তাকে স্বাগত করার জন্য সবাই বাইরে এসেছে। উত্তরে রাজা ঝ্যাং বলতে থাকে যেভাবে এত চাপলুসি না করলেও হয়, এই সমস্ত জিনিসগুলো ভালো লাগে না, কিন্তু আজকে যেহেতু তার মুড ভালো আছে সে সহ্য করে নিচ্ছে। এদিকে দেখায় রাজা ঝ্যাং আর সুয়ান গ্রামের লোকেদের সামনে গেলে গ্রাম প্রধান বলতে থাকে আর কি কেউ আসছে। ঝ্যাং বলতে থাকে না, শুধুমাত্র তারাই আছে। ঝ্যাং এখানে গ্রাম প্রধানের নাম জানে যে তার নাম নিউ দালি। তাহলে গ্রাম প্রধান এখানে রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করে বসে তার এখানে একা আসার সাহস কি করে হল। সেই যখন গেছে তাহলে যে সমস্যা উৎপত্তি হচ্ছে তার সমাধান কি। রাজা ঝ্যাং প্রথমে কনফিউজ হয়ে সুয়ানকে জিজ্ঞেস করে যে কিসের সমস্যা। এই অবস্থা সামনে নিয়ে বলতে থাকে হ্যাঁ যে উৎপত্তি হয়েছে তার সমাধানের জন্যই তারা এসেছে, তারা এখানে সৎ পথে ভালোভাবে সমস্যা সমাধান করে যাবে। বলতে থাকে যে ব্যক্তিকে সে শুধুমাত্র চায় তাকে পেয়ে গেলে সে সমস্ত সমস্যা সমাধান করে। প্রধান নিউ দিল্লি বলতে থাকে যে কাকে সে চায়। বলতে থাকে তার মহিলাকে সে ফেরত চায়। প্রধান নিউ দিল্লি এখানে ভুল বোঝে আর ভাবতে থাকে যে জিয়ানপা গ্রামের কোনো মহিলার উপর ঝ্যাংয়ের হয়তো খারাপ নজর আছে বা সে ক্রাশ খেয়েছে। নিজের হাতে ডান্ডা তুলে রাজা ঝ্যাংকে মারতে অ্যাটেন্ডার সুয়ান এখানে রাজা ঝ্যাংকে সরিয়ে বাঁচিয়ে নেয়। প্রধান নিউ দিল্লি বলতে থাকে যে জিয়ানপা গ্রামের লোকেদের সে মূর্খ বানাতে পারবে, তো সহজে এখানে মহিলাদের সে হাসিলও করতে পারবে। রাজা ঝ্যাং এখানে বলতে থাকে তার অন্যায়টা কোথায় হয়েছে, সে তো এখানে তার পত্নীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। এবং বাকি গ্রাম প্রধান তাকে এখানে তখনও ভুল বলবে যে গ্রামের হয়তো সাধারণ কোনো মহিলা বা বিবাহিত স্ত্রীকে সে নিতে এসেছে। সকল লোক তখন রেগে যায় এবং তার পেছনে ছুরি দা নিয়ে তারা করতে থাকে এবং দৌড়াদৌড়ি করতে থাকে। তারপর গ্রামের লোকেরা মিলে সুয়ান এবং রাজা ঝ্যাংকে ধরে ফেলে। দেখাতে থাকে গুহার মধ্যে জিনফিং এর হুঁশ ফিরে এসেছে, কিন্তু এখনো তার মুখে বস্তা চাপা দিয়ে চেঁচামেচি করতে থাকছে, তাকে খুলে দেওয়ার কথা বলতে থাকছে। উনি তার পেছনে এসে একজন তাকে বাঁধনমুক্ত করে দেয় এবং সে মুখ ফিরিয়ে দেখতে পায় সেটা আর কেউ না তার ছোটবেলার বন্ধু ইউচ্যাং। প্রথমে ইউচ্যাংকে দেখে ভীষণ খুশি হয়, তারপর তাকে ধাক্কা দিয়ে বলে এই চালটা নিশ্চয়ই তার, সেই এখানে তাকে তুলে এনে। চ্যাং বলতে থাকে হ্যাঁ সেই কাজটা করেছে। পর দেখায় যে তারা দুজনে গুহার মধ্যে দাঁড়িয়ে, গুহাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইউচ্যাং বলতে থাকে সে দেখে বুঝতে পারছে এটা কেন করা হয়েছে। তোরে জিনফিং বলতে থাকে সে আস্তে আস্তে ধনী হয়ে উঠেছে, সে বুঝতে পেরেছে তাকে সাজিয়ে তার সৌন্দর্যন করার মতো খরচ তার কাছে আছে, এখানে তার সাথে ব্যর্থ সময় নষ্ট করার মতো তার সময় নেই, তাকে ফেরত দিতে হবে, তার অনেক কাজ আছে। বলতে থাকে এভাবে না ভেবে একটু অন্যভাবে ভাবতে যে কোন কাজের জন্য গুহাটাকে সেভাবে সাজিয়েছে। জিনফিং বলতে থাকে ধাঁধা না করে সরাসরি বলুক সে কি বলতে চাইছে। পরে এখানে ইউচ্যাং তার কিছু দাসদাসীদের ডেকে নিয়ে ফিংকে ধরতে বলে এবং তার পোশাক পরিবর্তন করে দিতে বলে। ফিং দাসীদের বলতে থাকে তাদের কি মৃত্যু ইচ্ছা হয়েছে, সে রানী জানার পরও তার সাথে এরকম আচরণ করছে, তাও তারপর তার ইচ্ছার। ইউচ্যাং এখানে বলতে থাকে তাদের মানতেই হবে তার আদেশ, তার মুখের কথা এখানে তার ফরমান। সেটা এখানে ইউচ্যাংকে রাজা বলে সম্বোধন করলে জিনফিং তখন বুঝতে পারে যে ইউচ্যাং সত্যি রাজা হয়ে গেছে। ঠিক আর দৃশ্য আবার দেখাতে থাকে যে রাজা ঝ্যাং এবং তার অ্যাটেন্ডার সুয়ানকে বেঁধে রাখা হয়েছে ছাগল হাট মুরগির সাথে খাটালের মধ্যে, এবং তার বাইরে দাঁড়িয়ে গ্রামের লোকেরা বলতে থাকে খারাপ জমিদারের সাহস কি করে হলো তাকে সম্রাট বলে সম্বোধন করে। এখানে নিজেকে সম্রাট বলে সম্বোধন করছে, অথচ এটুকুই জানে না যে এখানে একজন রানী আছে। গঙ্গা সাম্রাজ্যের রানীরা তাদের গ্রামের মেয়ে খান, সেই সূত্রে গ্রামের লোকেরা রাজবংশের অতিথি হচ্ছে, সাথে তাদের সম্বন্ধ তৈরি হচ্ছে। এখানে পরিস্থিতি থেকে বাঁচার জন্য বলতে থাকে গ্রামবাসী আছে এখানে সে সম্রাট না, সে মেনে নিল সে তাদের নিষ্ঠুর জমিদার চাং, কিন্তু এখানে সে জানতে চাইছে তাদের বেঁধে রেখে তারা কি হাসিল করতে চায়। প্রধান নিউ দিল্লি একটা কাগজ বের করে বলতে থাকবি তার জোর করে গ্রামের লোকেদের জমি নিয়ে যে ছিনিমিনি খেলেছে বিষয়ে এখানে গ্রামবাসীরা সব লিখেছে হচ্ছে লেবি বিলেখের অমান্য, মানে জমিদারকে সাইন করে সেই বিষয়টা রদ করতে হবে। মাত্র এই জিনিসটাই চাইছে
চাইছে তারা। ঝ্যাং বলে বিষয়টা এত সরল, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে তাহলে সে সাইন করে দিচ্ছে। দিকে দেখাতে থাকে রাজা ঝ্যাং সেই পেপারের উপর নিজের আসল নাম সাইন করার পর সুয়ানের থেকে নিয়ে তার নিশের আসল সি পেপারের উপর লাগিয়ে দেয়, বলতে থাকে এবার তারা বুঝতে পেরেছে যে সে আসল সম্রাট। প্রধান নিউদালি বলতে থাকে খুবই উপচারিক এই সিল মতো লাগানোর বিষয়। ঝ্যাং বলতে থাকে যে সে ভালো মতো দেখলোই না জিনিসটা, তাহলে বুঝবে কি করে সে সম্রাট। বলতে থাকে এখানে ভালোভাবে দেখার মতো কিছুই নেই। ঝ্যাং বলতে থাকে আরেকবার হস্তাক্ষরটা ভালোভাবে দেখে নিতে, যাতে তারা বুঝতে পারে যে সে মিথ্যে কথা বলছে। লোকেরা সব একসাথে বলতে থাকে সাহস কি করে যদি মিথ্যে কথা বলা তাদের সামনে, ভালো মতো জানে যে এতজনের মাঝখান থেকে সে বেঁচে বেরোতে পারবে না যদি মিথ্যে কথা বলে বা মিথ্যে আচরণ করে। ঝ্যাং যেতে চাইলে গ্রাম প্রধান আর গ্রামবাসী বলতে থাকে যে এত সহজে তারা ছাড়বে। হস্তাক্ষর করে শুধুমাত্র তারা ভবিষ্যৎ সুনিশ্চিত করে সামনের ভবিষ্যতে জমিদার তাদের উপর কোনো অত্যাচার করবেন। এতদিন জমিদার তাদের উপর যা অত্যাচার করে এসছে তার ভরপাই তো তাকে করতেই হবে। ঝ্যাংয়ের এবার ধৈর্য হারাতে থাকে, সে হতাশ হয়ে বলতে থাকে তাকে কি করে। গ্রামের লোকেরা এবং গ্রাম প্রধান একসাথে বলে ওঠে যে জমিদারের গ্রামে জমিদারকেই হারানো হবে। আবার দৃশ্য গুহার মধ্যে দেখাতে থাকে যেখানে জিনফেংকে ইউচ্যাং হাত পা বেঁধে বসিয়ে রেখেছে, দিয়ে নতুন পোশাক পরিবর্তন করি। তার পাশে এসে বলতে থাকছে যে আজকে তার একটা বড় কম বেশি হটকারিতা না করলে ভালো হয়। একটা লাল সুতো বের করে এখানে দেখাতে থাকে জিনফেংকে আর বলতে থাকে বিবাহের দেবতার কাছ থেকে জিনিসটার উপর প্রার্থনা করিয়ে নিয়ে সে এসেছে। এখানে বুঝতে পারে যে ইউচ্যাং তার আর তার দুজনের বিয়ের কথা বলবে। এখানে বলতে থাকে যে ইউচ্যাং এখন রাজা হয়ে গেছে, তার এখন কথাবার্তা এবং গম্ভীরতা এই বিষয়গুলোকে মজা করে নেওয়া উচিত। তার ছোটবেলার বন্ধু আর এখন একজন বিবাহিত মহিলা। চ্যাংয়ের একজন দাসী এসে বলতে থাকে যে এখন শুভ মুহূর্ত চলে এসেছে। ইউচ্যাং উঠে ঈশ্বরের সামনে গিয়ে বসলি। ফেং বলতে থাকে যে ইউচ্যাংয়ের মাথা খারাপ হয়ে গেছে, সে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখানে হুচের মধ্যে নেই যে শিখি কাজ করছে। জিনফেংকে ইউচ্যাংয়ের কাছে দাসীরা নিয়ে গিয়ে বসালে জিনফেং বলতে থাকে ইউচ্যাং যা করছে অত্যন্ত ভুল কাজ করছে। যদি এখন অর্থাৎ ইউচ্যাং যদি তার সাথে বিয়ের রীতিনীতি পালন শুরু করে দেয় তাহলে কোনো ফায়দা হবে। জিনফেং অনেক আগেই বিবাহিত একজন। বলতে থাকে বিবাহ এটা তো জোর জবরদস্তি করে হয়েছে। ফেং যখন তার বাবার সাথে দেখা করতে গেছে, বাবা পূর্ব সম্রাটের মরণোত্তর আদেশ দেখি প্রকার মাথা ঘুরিয়ে জিনফেং এর বিয়ে দিয়েছিল রাজা ঝ্যাংয়ের সাথে। ফেং বলতে থাকে আগের কথা আগে, কিন্তু এখন তাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ফিলিংস আছে। ঝ্যাং বলতে থাকে তাদের দুজনের সম্পর্ক যদি এতই ভালো, ঝ্যাং তাকে মহল থেকে বের করে দিল। কান্ট্রির পরিস্থিতিতে কাপলদের মতো ডিসকাশন না করে আগে দেখে বুঝেই রানীকে বার করে দিয়েছে সে। এখানে বলতে চায় জিনফেং এখানে স্বামী বলে এত বড়াই করছে, সে তার সাথে সত্য আচরণ করে, সত্য তা জানায়ও নি আগে থেকে, তার সাথে এতদিন ধরে ব্যবহার করে এসছে, তার পরীক্ষা নিয়ে এসে নিকে না জেনে সেগুলো কি উচিত ছিল। এখানে ইউচ্যাংকে বলতে থাকে যে ইউচ্যাং এর কথাগুলো যথেষ্ট পয়েন্ট আছে, একদমই ঠিক কথা বলেছে। এখানে জিনফেং প্রেমে অন্ধ হয়ে গিয়ে সমস্ত জিনিসপত্র নজরআন্দাজ করে এসেছে। রাজা ঝ্যাং তার সাথে যেরকমই আচরণ করেছে না কেন সে সমস্ত ভুলে গিয়ে আগিয়ে গিয়েছে। এখানে যে যা যা কথা বললো ইউচ্যাং সেগুলো সমস্ত সত্য। রাজা ঝ্যাং একজন বাচ্চার মতো মানসিকতা, সে শুধুমাত্র নিজের সিদ্ধান্ত নিয়ে নেয় আর কিছু কোনো প্রশ্ন করে না, নিজে থেকে ভুল বুঝে না, ওর সাথে তেমন একটা ডিসকাশনেও যায় না। সে হয়তো কাপল হিসেবে জিনফেং আর রাজা ঝ্যাং খুব কমই ডিসকাশন করেছে। তার থেকেও বড় কথা সে তাকে অনেকবার মিথ্যে কথা বলেছে, খারাপ সময় সিচুয়েশন লুকিয়ে গেছে, এই জেনে বুঝে জিনফেংকে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে। এবারে খারাপ সময় রানী জিনফেংকে মহল থেকেও বের করে দিয়েছে। এবারে সে যখন রাজা ঝ্যাংয়ের সাথে দেখা করবে তাকে ভালোভাবে বুঝিয়ে দেবে যে পতি কিভাবে হতে হয় এবং একজন পুরুষ মানুষ কিভাবে হতে হয়। এখানে শুধুমাত্র নিজের সৌন্দর্য নিয়ে পড়ে থাকে এবং নিজেকে সমস্ত গল্পের পটনায়ক মনে করে। এখানে মজা করে জিনফেংকে বলতে থাকে যে অনেক হয়েছে আর বলতে হবে। এক্ষুনে ঝ্যাং হয়তো তার জিনিসপত্র বুঝে গেছে করছে, এতক্ষণে ইউনঝ্যাং এখানে এসে উপস্থিত হয়ে গেছে। ফেং বলে সে বুঝতে পারছে না কি হচ্ছে, তাকে পরিষ্কার করে বলতে ইউচ্যাং বলে যে সে রাজা রানীর বিয়ের ব্যবস্থা করেছিল, তাদের বিয়ে দেখেনি, সে চেয়েছিল তার চোখের সামনে বিয়ে হোক। এখানে রাজা ঝ্যাংকে বলে রেখেছিল যে আগে চলে আসতে, সে এখানে এসে দেখে রাজা ঝ্যাং আসেনি, তাই এখানে কিছুক্ষণ তার ছোটবেলার বন্ধুকে সে টিস করছিল। ঝ্যাং বলতে থাকে এখানে মেন জিনিসটা এটাই ছিল ঝ্যাংকে যাতে তারা বোঝাতে পারে দুজনের ডিসকাশনের মাঝখানে যেন দূর থেকে শুনতে পারে, বুঝতে পারে তার ভুলগুলো। এখন এটা বুঝতে পারছে না যে ঝ্যাং এখন উপস্থিত হলো না কেন এখানে। বর্তমান জিউ সম্রাট লি আর একজন দাস এসে বলতে থাকলো সাম্রাজ্যের রাজা ডুয়ানিউন ঝ্যাং পাহাড়ে এসে উপস্থিত হয়নি, বরং এখানে উল্টো হয়েছে, সে জিয়ানপা গ্রামে ফেসে গেছে। তারা শুনে ইউচ্যাং হেসে ফেলে আর মনে মনে ভাবতে থাকে কি ধরনের লোক যেখানে যায় ফেসে যায়। দিকে দৃশ্যে দেখাতে থাকে জিয়ানপা গ্রামে যে গ্রামের লোকেরা গ্রাম প্রধান নিউদালি রাজা ঝ্যাংকে জমিদার চ্যাং ভেবে রাজাকে এবং তার অ্যাটেন্ডার পাল দিয়ে গরু মোষ দিয়ে মাটিতে চাষ করাচ্ছে। ঝ্যাংয়ের অভ্যেস না থাকায় সে করতে করতে মাটিতে মুখ থুবড়ে পড়ে। মহিলারা দাঁড়িয়ে সেখানে হাসতে থাকে, মজা নিতে থাকে। আবার দেখাতে থাকে যে হাঁস মুরগিদের খাওয়ানোর জন্য তারা দানা দিয়েছে। পাশে গ্রামের লোকেরা জমিদার ভেবে হাসাহাসি করতে থাকে রাজা এবং অ্যাটেন্ডার সোয়ানের উপর। রাজার এখানে অল্প রাগ হতে থাকে, সে খাবারগুলো নিয়ে হাঁস মুরগির মধ্যে ফেলে দিয়ে ভয় পেয়ে লাফিয়ে উঠে পড়ে এবং তাদের চোখের মধ্যে পালক পেকে যায়। এই দেখেও গ্রামের লোকেরা আবার হু হু করে হাসতে থাকে। দেখাতে থাকে যে ভেড়া এবং ছোট ছাগলদের নিয়ে চড়াতে দিয়ে রাজা ঝ্যাংকে এবং তার অ্যাটেন্ডার সোয়ান, যার তার অ্যাটেন্ডার সেই জেদি ছাগল ভেড়াগুলোকে টেনে আনার চেষ্টা করছে, কিন্তু তারা কোনো কথা শুনছে। মহিলারা পাশে দাঁড়িয়ে হাসছে এবং মাঝে মধ্যে সেই ছাগল ভেড়াদের ভয় পাইয়ে দিতে রাজার এবং অ্যাটেন্ডার সোয়ানের কাজ করতে
আরো অসুবিধা হয় আর তারা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পর এদিকে দেখাতে থাকে যে সোয়ানকে এবং রাজা ঝ্যাংকে জলাশয় থেকে শ্যাওলা তুলতে দিয়েছে। সোয়ান এখানে করতে করতে জলের মধ্যেই পড়েছে। ঝ্যাং এখানে অ্যাটেন্ডার সোয়ানকে টেনে তুললে রাজা ঝ্যাং আবার পা পিছলে পড়তে গেলে তখনই সেখানে উপস্থিত হয়ে যায় তার শাশুড়ি ইউমফু এবং তাকে তুলে ধরেন। পর সেখানে উপস্থিত সকলকে জানায় যে তার আসল পরিচয়, অর্থাৎ সে তার জামাই, ডংরাও সাম্রাজ্যের আসল সম্রাট। দেখা ইউমফু ঘরে বসিয়ে রাজা ঝ্যাংকে খাবার খাওয়াচ্ছে। প্রধান নিউদালি এখানে বলতে থাকছে ইউমফুকে যে তার খুব ভয় লাগছে, এখন সে রাজা ঝ্যাংয়ের দিকে তাকাতে পারছে। বলতে থাকে কিছুক্ষণ আগে তো সে মারাত্মক সাহসী হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, সেই বা কি করতে পারে। ঝ্যাং গ্রাম প্রধান নিউদালির দিকে তাকালে নিউদালি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলতে থাকে সে কি সত্যি সম্রাট। ঝ্যাং জিজ্ঞেস করে কেন, তাকে কি সম্রাটের মতো দেখতেন? গ্রাম প্রধান নিউদালি বলতে থাকে না, সেরকম বিষয় না, কিন্তু ফেংয়ের বিবাহের পর তাদের গ্রামের কিছুজন মহিলা সাম্রাজ্যে গেছিল এবং সেখান থেকে সবার কাছ থেকে শুনে শুনে রাজা ঝ্যাংয়ের তারা যে একটা চিত্র তৈরি করেছে, চিত্রের মধ্যে যেমন দেখতে ছিল সেই তুলনায় সেরকম রাজা ঝ্যাংকে দেখতে। রাজা ঝ্যাং বলতে থাকে তাহলে গ্রাম প্রধান নিউদালি কিরকম আশা করেছিল তার রূপ বৈশিষ্ট্য? প্রধান নিউদালি এখানে বলতে থাকে উঁচু লম্বা হবে, মাসেল ম্যান হবে, দেখতে ভীষণই সুন্দর হবে, কবচ পরে থাকবে, বড় তলোয়ার তীর ধনুক চালাতে পারবে। এখানে মুচকি মুচকি হাসতে থাকে তাদের কল্পনার কথা ভেবে। রাজা ঝ্যাং বলতে থাকে কেন, তাকে কি দেখতে সুদর্শন না? গ্রাম প্রধান নিউদালি বলতে থাকে যেমন চিত্রতে দেখা হচ্ছিল তার তুলনায় অনেক আলাদা। প্রধান এখানে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে তাকে একটু দয়ালু সম্রাট হতে, আজকে যা যা ঘটনা হয়েছে তার যা খারাপ লেগেছে সে যেন দয়া দেখিয়ে তাদের ছেড়ে দেয়। আজকের কথা শুনে রাজা ঝ্যাংয়ের মাথায় আসে যে তাকে পাহাড়ে যেতে হতো। ঝ্যাং তাকে প্ল্যান দিয়েছিল এক। রাজা ঝ্যাং এখানে উঠে যেতে থাকলে গ্রাম প্রধান নিউদালি তার পা জড়িয়ে ধরে। প্রধান এখানে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে সে একটু দয়ালু, সমস্ত মানুষকে যেন শাস্তি না দেয়, তার যদি বেশি রাগ হয়ে থাকে গ্রাম প্রধান নিউদালিকেই যেন সে শুধুমাত্র শাস্তি দেয়। এছাড়াও নিউদালির পরিবারের মধ্যে 10 জন সদস্য আছে, সকলেই নির্ভরশীল নিউদালির ওপর, এ যেন এই দিকটা দেখ। ঝ্যাং বলতে থাকে ঠিক আছে, কোনো ব্যাপার না, অজ্ঞানতার বিষয়টা সে ক্ষমা করতে পারে। প্রধান বলতে থাকে যে তাদের গ্রামের জমি ত্যাগের জন্য রাজা ঝ্যাং যদি একটা ডিগ্রি দেয় এবং তাদের বলবের লোকেদের ওপর সে যেন একটু কম অত্যাচার করে তাহলে ভালো। এখানে বলতে থাকে নিউদালিকে যে সে এখন অনেক বেশি চেয়ে ফেলছে, কম করাটা কখনোই ঠিক হবে না। উনি রাজা ঝ্যাং শুনতে পায় রানী জিনফেং এর গলা, সে তাকে এসে ডাকতে থাকে। দেখা সকলে উঠোনে উপস্থিত হয়ে গেছে। রাজা রানী দুজনকে দেখে অভিবাদন জানায় কুশল। নিউচ্যাং এখানে প্রশ্ন করতে থাকে রাজা ঝ্যাংকে তারা যেই প্ল্যানটা করেছিল সেই অনুযায়ী কেন সে কাজ করেনি। রাজা ঝ্যাং বলতে থাকে এই পোশাকটা যেটা ইউচ্যাং পরে আছে তার পরার কথা ছিল, তাহলে সে কেন পরে আছে? এখানে এই পোশাক পরতে দেখে তার উৎসাহটাই নষ্ট হয়ে গেল। চ্যাং বলতে থাকে যে তার ওয়াইফকে মানাতে ইউচ্যাং সাহায্য করে, সে এখন একটা ছোট পোশাক নিয়ে মাতামাতি করছে। চ্যাংয়ের এখানে তখনও সন্দেহ হতে থাকে, সে বলতে থাকে যে এই পোশাক পরে কি তার পত্নীকে চুরি করার প্ল্যান করছিল। চ্যাং অর্থাৎ জিউ সম্রাট লিয়া বলতে থাকে যে এখানে জিউ সাম্রাজ্যের একটা রীতি আছে যে বিয়ের সময় শুধুমাত্র রাজা এবং রানী অর্থাৎ বধূ আর বরই অংশগ্রহণ করে না, বিয়েতে একজন বেস্ট ম্যান থাকে। এখানে আসলে কনের সব থেকে ভালো বন্ধু, যদি এখানে হবু কনের সাথে বা যাওয়া কনের সাথে খারাপ আচরণ করে তাহলে এখানের অধিকার থাকে সে তার যে বেস্ট ম্যান ছিল তার ভালো বন্ধু তার সাথে সে চলে যেতে পারে। রাজা ঝ্যাং এই কথাটা শুনে খুব রেগে যায়। রাজা ঝ্যাংকে থামিয়ে বলতে থাকে তারা দুজনে কি বাচ্চাদের মতো সূর্যাস্ত পর্যন্ত ঝামেলা করার প্ল্যান করেছে? সবাই তখন আকাশের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে যে সূর্যাস্তের সময় হয়ে এসেছে। এখানে ধমক দিয়ে চ্যাংকে বলে তাড়াতাড়ি পোশাকটা খুলে ফেলতে। চ্যাং দৌড়ে ঘরের ভেতর যেতে থাকে। ফেংয়ের মা ইউফু বলতে থাকে তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নিতে, তার জন্য তার পছন্দের ভেড়া মাংসের স্টু এনেছে। পর দেখায় রাজা রানী নবদম্পতি হিসেবে গ্রামের পর্বতমালায় গেছে সেই পর্ণকুটিরে থাকতে। পর রাজা রানী একসাথে দেখতে পায় যে পাহাড়ের উপর খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে। রানী জিনফিং বলতে থাকে রাজা ঝ্যাংকে যে সে এটা দেখানোর জন্য তাকে এখানে এনেছে। ঝ্যাং বলতে থাকে জিয়ানপা গ্রামের রীতি অনুযায়ী সে কাজ করছে, নিয়ম আছে নববিবাহিত দম্পতিদের একসাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে, পাহাড়ের ওপর এই পর্ণকুটিরে এসে থাকতে হয়। রাজা ঝ্যাং বলতে থাকে যে ইউচ্যাং খুব ভালো ব্যবস্থা করে। বলতে থাকে তাহলে রাজা ঝ্যাং এগুলো প্রস্তুত করেনি? উত্তরে রাজা ঝ্যাং বলতে থাকে তার মাথায় জিনিসটা এসেছিল, ইউচ্যাং এখানে খুব সাহায্য করেছে তাকে, এখানে সে খুবই একজন বিশ্বসনীয় মানুষ। জানতে চায় এত ব্যবস্থা রাজা ঝ্যাং কেন করেছে? উত্তরে রাজা ঝ্যাং বলতে থাকে রানী জিনফিং এর সাথে সে খারাপ আচরণ করেছে, তাকে দুঃখ দিয়েছে, কটু কথা শুনিয়ে, এইসবের জন্য ক্ষমা চাওয়ার জন্য সেই কাজগুলো করেছে। বলতে থাকে আরো কিছু আছে? ঝ্যাং বলতে থাকে প্রধানমন্ত্রী লিউশিকে যতটা খারাপ মনে করেছিল ততটা খারাপ মানুষ সে না। বলতে থাকে আরো এখানে নিশ্চয়ই কিছু আছে। ঝ্যাং বলে তাকে সংকেত দিতে জিনফিং এখানে বলতে থাকে সে এখানে জিনফিংকে খারাপ সময় মহল থেকে বার কেন করে দিয়েছে। একজন কাপল তাদের উচিত ছিল অ্যাকচুয়ালি বসে কথা বলার হিসেবে তাদের দুজনের প্রতি বিচারশীল এবং সম্মান রাখা উচিত। এখানে রাজা ঝ্যাং তার রানীর সম্মানের সিদ্ধান্তের কোনো মাহাত্মই দেয়নি, বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনেই করেননি। ঝ্যাং বলতে থাকে সে ভেবেছিল খারাপ সময় যদি রানীর কোনো ক্ষতি হয়ে যায় তাই কাজটা করে। ফেং বলতে থাকে রাজার কথার গুরুত্ব সে মানে। এখানে তার কাকা জ্যোতির্বিদ বৈদ্যশালার মুখ্য আধিকারিক প্রিন্স লংগিউ বলেছে আর পত্নী একই জঙ্গলের জোড়া পাখিতে যা করা উচিত একসাথে করা উচিত, তার থেকেও বড় কথা দুজনের উপর ভরসা রাখা উচিত। ঝ্যাং বলতে থাকে এখানে রানী জিনফিং এর কথা সে বুঝেছে পরের বার এরকম কিছুই হবে না। জিনফিং এখানে রাজা ঝ্যাংয়ের থেকে কথা নেয় যে পরের বার যাই হবে না কেন রানীকে সে তার নিজের সাথেই রাখবে, যা পরিস্থিতি হয়ে থাকুক না কেন এখানে যদি
এরকম কেন হবে? উত্তরে জিনফেং বলতে থাকে সে যদি একজন অসফল সম্রাট হয় তাহলে রাজ্যের এবং বিভিন্ন দেশের রাজারা মানুষ বিদ্রোহী হয়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ সে শুধুমাত্র এই কথাটা বলেছে। এখানে জিনফেংকে জিজ্ঞেস করতে থাকে যে তাদের গ্রাম প্রধান নিউদালি যখন বলবে সমস্যার সমাধান করার জন্য গ্রামের জমিদারকে একটা ডিগ্রি দিয়ে পাঠাতে রাজার তরফ থেকে, তখন সে তাহলে তাকে বাধা কেন দিয়েছে? জিনফেং বলতে থাকে খুবই সহজ কথা, মানে যদি শুধুমাত্র রাজা ঝ্যাং জিয়ানপাং নামের হয়ে ডিগ্রি দেয় একজন জমিদারকে তাহলে জিনিসটা সীমাবদ্ধ থেকে যাবে। রাজা হিসেবে তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে সমস্ত সাম্রাজ্যকে ঠিকভাবে দেখা কাজটা, তাহলে তাকে সমস্ত সাম্রাজ্য লাগু করতে হবে। জিনফেং বলতে থাকে একজন পুরুষ মানুষ হিসেবে এবং রাজা হিসেবে তার এখনো অনেক কিছু শেখা বাকি আছে। এখানে স্বীকার করে নেয় জিনফেং এর সামনে যে সে সত্যি মেনে নিল সে একজন অদ্বিতীয় রানী। এখানে ঢং করে রাজা ঝ্যাং এর সামনে বলতে থাকে এটা একদম সত্যি কথা যে তার মতো দ্বিতীয় কেউ একমাত্র লিউ জিনফেং। এদিকে দেখাতে থাকে ইউচ্যাং জিয়ানপাং গ্রামে তার পুরনো ঘরে ফিরে এসে এদিকে ভালো করে দেখে নিয়ে বিছানার মধ্যে লাফ দিয়ে বলে যে আমার ঘর। বিছানা থেকে চারিদিকে ধুলো উঠতে শুরু করে, অনেকদিন বন্ধ থাকছে, কেসে কেসে একটু ঢং করে কাঁদতে থাকে। দেখায় রাজা আর রানী বিবাহের পর্ণ কুটিরে প্রবেশ করে গেছে এবং বসে আছে। বলছে রাজা ঝ্যাংকে তার কি কিছু বলার আছে? তখনই একটা মদের পাত্র নিয়ে ঢেলে রানী জিনফেংকে দিতে থাকে। ঘাস নিয়ে তার মধ্যে দিয়ে বলে গ্রামের আরেকটা রীতি তার মনে নববিবাহিত দম্পতি স্কপ্ট ওয়াইন খাওয়ার আগের মধ্যে বুয়ু ঘাস মিশিয়ে দিতে হয়। তারপরই তারা দুজনে হাত ক্রস করে ক্রপড ওয়াইন পান করে। তারপরই রাজা ঝ্যাং জিনফেং এর দিকে তাকিয়ে হেসে বলতে থাকে দ্বিতীয়বার রানীকে সে আবার রানী এবং তার পত্নী বানিয়েছে। এরপর দেখাতে থাকে পরের দিন সকাল হয়ে গেছে, জিনফেং এর ঘুম ভেঙে গেছে। তার ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে, তখনই দেখে গ্রামের সমস্ত মানুষ হই হই করে ছুটে তার সামনে এসেছে। এই গ্রামের সকল মহিলা এবং গ্রাম প্রধান নিউদালি বলতে থাকছে যে আবার অভিশাপ ফিরে এসে তাদের গ্রামের পর্বত দেবতা যে অভিশাপটা গ্রামের মহিলাদের উপর তার জন্য গ্রামের পুরুষ মানুষদের ক্ষতি হয়। নিউদালি বলে সে এখানে ভেবেছিল যে রানী জিনফেং একজন সৌভাগ্যশালী মহিলা, যাকে যেহেতু এখানে সে বিয়ে করেছে তাহলে হয়তো সৌভাগ্যের সমস্ত ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়। গ্রামের অনেক পুরুষ মানুষ এখন অসুস্থ হয়ে গেছে। হঠাৎ নিউদালি বলতে থাকে রাজার কিছু হয়নি তো? তার ভেতরে গিয়ে এখন দেখা উচিত, এখানে কিছু হয়ে গেলে বড় সমস্যা হয়ে যাবে। এখানে কথাটা শুনে ভয় পেয়ে যাওয়ার তার মনে পড়ে যে রাজা ঝ্যাং তো এখনো ঘুম থেকে ওঠেন। তারা সকলে ঘরের ভেতর ঢুকে যায় এবং দেখে রাজা ঝ্যাং ঘুমিয়ে আছে। তাকে বারবার ডাকতে থাকলেও রাজা ঝ্যাং ওঠেন। এখানে কান্নাকাটি শুরু করে দেয়। সমস্ত মহিলা রাজা ঝ্যাংকে শুয়ে থাকতে দেখে ডিসকাশন করতে থাকে ভয় পেয়ে বড় ধরনের অঘটন ঘটে যায়নি তো নববিবাহ যুগলের সাথে? আর একজন বলতে থাকে রাজা ঝ্যাং কোমায় চলে যায়নি? রাজা ঝ্যাং চোখ খুলে আর বলতে থাকে তাকে একটু ঘুমোতে দিতে, তাতে একটু ওয়াইন খেয়ে নিয়েছিল এবং তার জন্য মাথাটা একটু ধরে আছে, তাই সে একটু বিশ্রাম নিতে চাই। ঘরের মধ্যে এত লোকজন দেখে সে ভয় পেয়ে যায়, জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। প্রধান নিউদালি তখন বলে তারা স্বামী স্ত্রী একসাথে কথা বলুক, তারা বাইরে অপেক্ষা করছে যতক্ষণ তাদের কথা শেষ হবে। বলে তার ভীষণ ভয় পেয়ে গেছিল। রাজা ঝ্যাংকে বলতে থাকে তাড়াতাড়ি উঠে কাপড় পরিবর্তন করতে। ধরনের একটা ঘটনা ঘটেছে, খুবই গম্ভীর। রাজা ঝ্যাং ঘুমোতে ঘুমোতে বলতে থাকে ঘুমোনোটাও ভীষণ গম্ভীর জিনিস, একটু ঘুমোতে দিতে সে রানী জিনফেং এর মতো এত ঊর্জাবান এবং অদ্ভুত নয়, তার একটু বিশ্রামের প্রয়োজন। একে দৃশ্যে আবার দেখাতে থাকে যে ইউচ্যাং গ্রামে নিজের ঘরে ঘুম থেকে উঠে পড়ে বলতে থাকতে দীর্ঘদিন বাদে ঘরের মধ্যে ঘুমিয়ে আরামদায়ক ভাবে সময় কাটিয়েছে। সেরপরে নিজের ঘর থেকে বেরিয়ে চারিদিকে দেখতে থাকে, কিন্তু চারিদিকে ফাঁকা পড়ছে, খালি থেকে একজন পুরুষ মানুষ বেরোয়নি, খুবই অসুস্থ হয়ে পড়েছে পুরো গ্রাম। একে দৃশ্যে আবার দেখাতে থাকে রাজা ঝ্যাং ঘুম থেকে উঠে পড়েছে এবং গ্রাম প্রধান জিনফেং সকল মহিলারা মিলে গ্রামের অভিশাপের বিষয়ে রাজা ঝ্যাংকে জানি। রাজা ঝ্যাং এখানে বলতে থাকে যে সমস্ত পুরুষ মানুষ বেহুশ হয়ে আছে কিন্তু বাচ্চাদের কিছু হয়নি। জিনফেংকে জিজ্ঞেস করে যে এই বিষয়ে কি সে জানতো? উত্তরে জিনফেং বলে হ্যাঁ, এটা অনেক পুরনো জিনিস, গ্রামের পুরনো ইতিহাস দেখলে ভালো মতো বোঝা যায় হয়তো 7 দিনের বেশি গ্রামের পুরুষ মানুষরা সার্ভাইভ করতে পারবেন। জিনফেং বলে এটা পুরনো একটা কথা আছে সবার মুখে মুখে, গ্রামের মহিলারা তাদের পুরুষদের জন্য দুর্ভাগ্য বয়ে আনে এভাবে। রাজা ঝ্যাং কথাটা শুনে বলতে থাকে খুবই হাস্যাস্পদ এবং অবৈজ্ঞানিকমূলক কথাবার্তা, এরকমটা কখনোই হয় না এবং নিজেদের দেশের সমস্যার জন্য নিজেদের ঘরে স্ত্রীলোকেদের ওপর এরকম আরোপ লাগানো খুবই খারাপ জিনিস। গংহাও রাজ্যের রাজা ঝ্যাংয়ের শাসনে এরকমটা কখনোই হবে। এখানে বলতে থাকে গ্রামের সকল মহিলাদের যে আগেও সবাইকে সে সবসময় বলেছিল এক একটা অন্ধবিশ্বাস মানুষকে ভুল পথে চালিত করে। এখানে সকলের সামনে সিদ্ধান্ত জানায় যে সে নিজে গিয়ে তাদের গ্রামে একসাথে বিষয়টা পরীক্ষা করে দেখবে। প্রধান নিউদালি বলতে থাকে যে সমস্ত পুরুষ মানুষ সংক্রমিত হয়েছে, রাজা গেলে সেও যদি সংক্রমিত হয় তাহলে সমস্যা হবে। রাজা ঝ্যাং বলে সেই দেশের সম্রাট, তাকে থাকতে হবে এবং পরীক্ষা করেও দেখতে হবে যে বিষয়টা কি। দেখাতে থাকে যে গ্রামের মধ্যে প্লেগ দেখা দিয়েছে। এখানে গ্রামের সমস্ত মানুষদের কাজে লাগিয়ে দিয়েছে, সমস্ত রকমের প্রোটেকশন নিয়ে সবাইকে দিয়ে ভালোভাবে কাজ করাচ্ছে, পরিষ্কার করাচ্ছে চারিদিক। সে নিজে একটা প্রবেশ নিষেধে সাইন লাগিয়ে দেয় গ্রামের দুয়ারের সামনে। আবার দেখাতে থাকে জিনফেং আর রাজা ঝ্যাং সমস্ত মানুষদের নিয়ে জিয়ানফা গ্রামে দাঁড়িয়ে চলে এসে ছোট বাচ্চা গ্রামের একজন মহিলাকে বলতে থাকছে যে ইউচ্যাং তাদের গ্রামের চিকিৎসক জানিয়ে তাদের গ্রামে অজ্ঞাত প্লেগ দেখা দিয়েছে, সে কোয়ারেন্টাইন ঘোষণা করেছে। বিষয়
বিষয়টা বাইরে আরো বেশি সংক্রমিত না হয়ে যায়। জানিয়েছে যারা বেরিয়ে গেছে তাদের যেন আর প্রবেশ না করতে গ্রামে হবে, তারাও রক্ষা পাবে। বাচ্চার মহিলা রাজা ঝ্যাংয়ের সামনে কাঁদতে থাকে আর বলতে থাকে সে তার পরিবার আর লোকজনদের ছেড়ে থাকতে পারবেন। ছোট বাচ্চা গ্রামের ভেতরে প্লেগ নিয়ে থাকবে আর মা হয়ে সে বাইরে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। মহিলা কেঁদে কেঁদে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে তাড়াতাড়ি একটা সমাধান বের করতে। সেখানে ইউচ্যাং উপস্থিত হয়ে বলতে থাকে তারা এখানে আবার কেন ফেরত এসেছে সেকে দেখতে পাই। প্রবেশ নিষেধের সাইনবোর্ড ইউচ্যাং লাগিয়ে দিয়েছে। ঝ্যাং বলতে থাকে এভাবে কোয়ারেন্টাইন করাটা সে ঠিক মতো দেখছে না। ঝ্যাং বলতে থাকে কোয়ারেন্টাইন ছাড়া সে আর কোনো উপায় দেখতে পাচ্ছে না। জিনিসটা ভালো করে পরীক্ষা পর্যবেক্ষণ, তার থেকেও বড় কথা মূল সমস্যা খুঁজে বের করা না পর্যন্ত কোয়ারেন্টাইন না থাকে তাহলে ধারণা হতে পারে জিনিসটা আরো বড় আকার নিয়ে নেবে, হয়তো এখানে অনেকে প্রাণও চলে যেতে পারে। ফেং বলতে থাকে এখানে ইউচ্যাং এর কথার সাথে জিনফেং একেবারে সহমত নন। গ্রামের ভেতরে ছোট বাচ্চারা নিজেদের একে অপরকে কতক্ষণ সামলাতে পারবে, কারণ তাদের বাবা দাদা ভাইরাও বিছানার মধ্যে শুয়ে আছে। আর ইউচ্যাং এর কাছে এখানে বড় ধরনের সাপোর্ট সিস্টেমও নেই, সে একা এখানে দাঁড়িয়ে কি করতে পারবে। তার থেকেও বড় কথা গ্রামের মহিলারা যখন গ্রাম থেকে বেরিয়েছিল সকাল যদি এখানে সেই রোগ ধরে থাকে তাহলে ধরে নিয়ে, যদি না থাকে তাহলে খুব তাড়াতাড়ি ধরে নেবে। এখানে ইউচ্যাং কিছুই করতে পারবেন। থেকেও বড় কথা গ্রামের মহিলারাও গ্রামের সদস্য, তাদেরও এখানে জিজ্ঞেস করতে হবে সিদ্ধান্তের বিষয় এখানে কি চায়। গ্রামের মহিলারা সকলে বলতে থাকে যে তারা গ্রামের ভেতর প্রবেশ করবে। গ্রাম প্রধান নিউদালি তখন ধমক দিয়ে সকলকে বলতে থাকে যে আগে ইউচ্যাং কি বলছে তার কথা শুনুন। ইউচ্যাং এখানে বলতে থাকে গ্রামের সকল মানুষকে যে এর উৎসর বিষয়ে এখনো ভালো মতো কিছু জানা যায়নি, সে এখনো পরীক্ষা চালাচ্ছে। এটাও নয় যে প্লেগ শুধুমাত্র পুরুষদেরই সংক্রমণ করবে, মহিলাদের করবে। গ্রামের বাইরে থাকলে হয়তো তারা খানিকটা সেফ থাকবে, কিন্তু ভেতরে এলে সে কারো সেফটির গ্যারান্টি দিতে পারছে না। রাজা ঝ্যাং গ্রাম প্রধান নিউদালিকে বলে যে গ্রামের লোকেদের সাথে তাদের স্বয়ং এটা নির্ণয় নিতে হবে যে তারা ভেতরে থাকতে চায় কি গ্রামের বাইরে থাকতে চায়। পর ইউচ্যাং রাজা ঝ্যাংকে একটা ওষুধ ছুঁড়ে দিয়ে তার হাতে বলতে থাকে দুজনে এখনো পর্যন্ত যদি প্লেগ মুক্ত হয়ে থাকে এই ওষুধটা ব্যবহার তাদের শরীরের মধ্যে প্রয়োগ করে নিতে পারে, তারা স্বতন্ত্রভাবে এখান থেকে চলে যেতে পারে। তাদের উচিত হবে যাদের গ্রামের ভেতর তারা প্রবেশ না করে। ফেং বলতে থাকে এই বিষয়ে নির্ণয় একা ইউচ্যাং নিতে পারে না কোনোভাবে। ইউচ্যাং এটাও বলতে থাকে যে সকালে খবরটা পাওয়া মাত্র সে ওরকম খুব তাড়াতাড়ি করে ওষুধটা তৈরি করতে পেরেছে, মাত্র এখানে সে নিজেও পুরোপুরি গ্যারেন্টি দিতে পারছে না। রাজা ঝ্যাং এখানে ইউচ্যাংকে ওষুধটা ফেরত দিয়ে বলতে থাকছে নিশ্চয়ই ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছে, মানুষ হয়েছে, এখানে সে এই গ্রামের সাথে খুবই অ্যাটাচ। এটা সম্রাটের ভূমি সাম্রাজ্যের মধ্যেই পড়ে, তাই রাজা ঝ্যাং এই ভূমি ছেড়ে যেতে পারেন, তার প্রজাদের সাথে এই খারাপ সময় থাকতে হবে। ফেং বলতে থাকে এটা একদম সত্যি কথা, তার মনে গ্রামের মহিলারাও হয়তো এই সিদ্ধান্তই নেবে, তারাও গ্রাম ছেড়ে যাবেন। ঝ্যাং বলতে থাকে যে তার উপর প্রেশার তারা বাড়িয়ে দিচ্ছে, সত্যিই জানে না যে এরপর সে কি করবে আর ভবিষ্যতে কি হবে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।